Dear students, how are you? Hope that you are all well by the grace of Almighty God. I am also well. Introduce myself. First, I am Subroto Kumar Saha, Assistant Teacher English, Amuria High School, Magura Sodo, Magura. Because of COVID-19, we are absent from our classroom. For your better improvement, we have arranged online class. My today's topic is transformation of sentences, especially simple, compound and complex. For your better understanding, I would like to speak in Bangla. Okay, dear student, let's start our class. Our today's topic is transformation of sentence. BIDT. Transformation of sentence. আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বোঝার জন্য প্রথমে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে। আমরা এখন বুঝবো সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং অবজেক্ট অবলিক এক্সটেনশন থাকবে, তবে একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র অবজেক্ট অবলিক এক্সটেনশন থাকবে, তবে একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, তবে নন ফাইনাইট থাকতে পারবে। এই জাতীয় সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। যেমন আমরা একটা एग्जांपल স্বরূপ বলতে পারি, he plays cricket in the field to develop his in the field to win ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা বোর্ডটাকে ফলো করব। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ফাইনাইট ভার্ব, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ইন দ্য ফিল্ড এক্সটেনশন, ইন দ্য ফিল্ডটা হচ্ছে এক্সটেনশন, টু উইন নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। দা ম্যাচটা হচ্ছে টোটালটা টু উইন দা ম্যাচ একসাথে আমরা বলতে পারি ফ্রেজ। টু উইন এটাকে নন ফাইনাইট হয়েছে ইনফিনিটিভ হিসাবে। আমরা যখন মূল ভার্বের আগে টু ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ, এবং এর অর্থোত্তর এবং তথ্যটা আসে যেমন হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, ইন দ্য ফিল্ড মাঠে, টু উইন দ্য ম্যাচ ম্যাচটা জয়লাভ বা জেতার জন্য। এই সেন্টেন্সটাকে আমরা এক কথায় সিম্পল সেন্টেন্স বলতে পারি। আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সটা উদাহরণ দেখি তাহলে সিম্পল এবং কম্পাউন্ডের মধ্যে একটু পার্থক্য আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণটি দেখব। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সকে বলা হয় বাংলায় সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্সকে বাংলায় বলা হয় যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকবে। ক্লজ মানে বাক্যের অংশকে বলা হয়, বাক্যের প্রত্যেকটা অংশকে এক একটি ক্লজ বলা হয়। এখন এই বাক্যের অংশটি হতে হবে স্বাধীন। যেমন
ক্লজ মানে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, অবজেক্ট অফ এক্সটেনশন থাকতে পারে, এমন অংশটিকে আমরা ক্লজ বলি। এখন আমরা সিম্পলি ভাবে বুঝবো ক্লজের প্রকারভেদ। যেমন ক্লজ হয় হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা যে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে একের অধিক অংশ থাকবে, বিশেষ করে দুইটা অংশ ধরতে হবে, দুইটা অংশ থাকবে এবং একটি অংশ অপর অংশের সাথে কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা বা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। মানে মূলত কোঅর্ডিনেটিং ক্লজে কনজাংশন ব্যবহৃত হয়, ওই অংশটাকে বলা হয়। প্রত্যেকটা কম্পাউন্ড সেন্টেন্সের অংশকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে বলে একে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে এবং একটি ক্লজ অপর ক্লজের সাথে একটি ক্লজ অপর ক্লজের সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুটো অংশ থাকবে, দুটো অংশই স্বাধীন থাকবে, যেটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ, এবং একটি অংশ অপর অংশের সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এইগুলোকে চিনতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন and, or, but, either, or, neither, nor, not only, but also. And, or, but, either, or, neither, nor, not only, but also, ইত্যাদি ইত্যাদি কনজাংশনকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে। যেমন আমরা একটা এক্সাম্পল স্বরূপ দিতে পারি, it was 1971 and Bangladesh became independent. অর্থাৎ এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে দুটো অংশ আছে এবং একটি অংশ অপর অংশের সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে and, দুটো অংশই স্বাধীন। ইট ওয়াজ 1971, এটা ছিল 1971 সাল। এবং যদি আমরা বলি যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, দুটো অংশই স্বাধীন। অর্থাৎ এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল ভাবে বুঝতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো অংশ থাকবে, একটি অংশ অপর অংশের সাথে
কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং দুটো অংশই স্বাধীন থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানব। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকবে, একটি ক্লজ অপর ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমরা লিখতে পারি যে সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকবে, এবং একটি ক্লজ অপর ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটি অংশ স্বাধীন থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, যেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, এবং অপর অংশটি ডিপেন্ডেন্ট থাকবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি অংশ স্বাধীন থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট, এবং অপর অংশ ডিপেন্ডেন্ট থাকবে। অপর অংশ পরাধীন বা ডিপেন্ডেন্ট থাকবে। পরাধীন বা ডিপেন্ডেন্ট থাকবে। আমরা একটু বলে আসি যে সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকবে, মানে ক্লজ অবশ্যই দুইটা থাকবে এবং একটি ক্লজ অপর ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটি অংশ স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং অপর অংশটি ডিপেন্ডেন্ট থাকবে, মানে স্বাধীন অংশের উপর নির্ভর করে অপর অংশটি হবে। আমরা একটা এক্সাম্পল স্বরূপ দেখতে পারি, এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন for example, it was 1971 when Bangladesh became independent.
এই সেন্টেন্সটাই ইট ওয়াজ 1971, এই অংশটা এটা ছিল 1971 সাল। এই অংশটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ স্বাধীন একটা অংশ। যদি বলি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, when বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই অংশটা প্রিন্সিপাল ক্লজ না অর্থাৎ স্বাধীন ক্লজ না, এটা হচ্ছে এই ইট ওয়াজ 1971 এই ক্লজটার উপরে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ আছে, এই অংশটিকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর এই টোটাল অংশটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স একটা ক্লজ থাকবে প্রিন্সিপাল ক্লজ, এবং ওই প্রিন্সিপাল ক্লজের উপরে যে ক্লজগুলো থাকবে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, অর্থাৎ মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন বিষয় হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা। আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে একটু আইডিয়া নেব। as, since, though, although, as, since, though, although, if, unless, that, so that, or, which, when, who, etc. etc. Okay, dear friends, follow the example. Subordinating conjunction কোনগুলা? Subordinating conjunction মূলত as, since, though, although, if, unless, that, so that, for, which, when, who, etc. আরো এরকম আছে। তাহলে আমরা এই কনজাংশন গুলো সম্পর্কে একটু জানবো এবং মাথা মনে রাখবো যে কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে অবশ্যই একের অধিক ক্লজ থাকবে। এখানে একটি ক্লজ প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অপর ক্লজটি সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে, মানে প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। এরকম সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হয় আমরা সেটা শিখব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।